প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন তৃতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ জৈব রসায়নের উপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জৈব যৌগের সমানতা ও এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই তাহলে আমরা দেখি যে সমানতা কী। সমানতা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতাজনিত কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কম বেশি পার্থক্য পরিলক্ষিত হয়, ওই যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু, এবং এরকম সমাণু প্রদর্শনের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় সমানতা। এখানে লক্ষ্য করো, একটি আণবিক সংকেত হচ্ছে C5H12। এই আণবিক সংকেত দিয়ে তিনটি সমাণু লেখা হয়েছে। এখানে দেখো যে এই যৌগটি হচ্ছে N-পেন্টেন, এই যৌগটি হচ্ছে 2-মিথাইল-বিউটেন, এটা হচ্ছে 2,2-ডাইমিথাইল-প্রোপেন। তিনটা যৌগেরই কিন্তু আণবিক সংকেত হচ্ছে C5H12, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এরা হচ্ছে পরস্পরের সমাণু, এবং এরকম সমাণু প্রদর্শনের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় সমানতা। তাহলে এবার আমরা সমানতার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। লক্ষ্য করো যে সমানতাকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে গাঠনিক সমানতা, দুই হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতাকে আবার 5 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে শিকল সমানতা, 2 হচ্ছে অবস্থান সমানতা, 3 হচ্ছে কার্যকরীমূলক সমানতা, 4 হচ্ছে মেটামারিজম এবং 5 হচ্ছে টটোমারিজম। এরপর আসে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জ্যামিতিক সমানতা এবং 2 হচ্ছে আলোক সমানতা। তবে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই গাঠনিক সমানতাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা একটু জেনে নিই যে গাঠনিক সমানতা কী। সাধারণত সমাণু যৌগসমূহের আণবিক গঠনের কাঠামোগত পরিবর্তনের জন্য যে ধরনের সমানতার উদ্ভব হয় তাকে গাঠনিক সমানতা বলা হয়ে থাকে। এখানে লক্ষ্য করো যে C5H12O এই আণবিক সংকেত দিয়ে এখানে দেখো 3টি যৌগ লিখে হয়েছে। এটা হচ্ছে পেন্টান 1-অল, এটা হচ্ছে পেন্টান 2-অল, এটি হচ্ছে 1-ইথোক্সি-প্রোপেন। তবে 3টি যৌগেরই আণবিক সংকেত একই, কিন্তু তাদের গঠনগত পার্থক্য থাকার জন্য এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়। এই জন্য এগুলোকে আমরা গাঠনিক সমাণু বলবো। তবে গাঠনিক সমানতার প্রথমে হচ্ছে শিকল বা চেইন সমানতা। শিকল বা চেইন সমানতাগুলো একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়ে থাকে, এবং এই ধরনের সমাণুগুলো মুক্ত শিকল এবং শাখাযুক্ত শিকলের হয়ে থাকে। যেমন এখানে দেখো যে একটি আণবিক সংকেত C4H10, এখানে দেখা যাচ্ছে যে C4H10 দিয়ে আমরা একটা সরল শিকল যৌগ লিখছি, যৌগটির নাম হচ্ছে N-বিউটেন। আবার এই আণবিক সংকেত দিয়ে আমরা লিখতে পারি 2-মিথাইল-প্রোপেন। এখানে 3 কার্বনের চেইন, এখানে হচ্ছে 4 কার্বনের চেইন। অর্থাৎ চেইন বা শিকলের পার্থক্য থাকবে, আণবিক সংকেত একই থাকবে, তাহলে ওই যৌগগুলোর নামই হবে শিকল বা চেইন সমানতা। এরপর আসি অবস্থান সমানতা। অবস্থান সমানতা হয়ে থাকে দুটি কারণে। এক হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থানজনিত কারণে, অথবা কার্যকরীমূলকের অবস্থান এর পরিবর্তনজনিত কারণে এই অবস্থান সমানতা হয়ে থাকে। অবস্থান সমানতাও একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে লক্ষ্য করো যে C4H10 এই আণবিক সংকেত দিয়ে প্রথম যৌগটি লিখা হয়েছে বিউট 1-ইন, দ্বিতীয় যৌগটিতে দেখা যাচ্ছে বিউট 2-ইন। তার মানে প্রথম যৌগে 1 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, দ্বিতীয় যৌগে 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন। তবে বন্ধনের পার্থক্য
অবস্থানের পার্থক্য থাকার জন্য এই দুইটা হচ্ছে পরস্পর অবস্থান সমানতা। এরপরে দেখো আণবিক সংকেত C4H10O। এই আণবিক সংকেত দিয়ে যে প্রথম যৌগটি লিখে হয়েছে তার নাম হচ্ছে বিউটান 1 অল, অর্থাৎ 1 নম্বর কার্বনের সাথে এখানে অ্যালকোহলমূলক। নিচের যৌগে 2 নম্বর কার্বনের সাথে অ্যালকোহলমূলক, যৌগটি হচ্ছে বিউটান 2 অল। তাহলে এখানেও কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন হয়েছে, এই জন্য এই দুটাকেও আমরা পরস্পর এর অবস্থান সমানতা বলবো। 3 হচ্ছে কার্যকরী মূলক সমানতা। এক্ষেত্রে আণবিক সংকেত 1 থাকবে কিন্তু কার্যকরী মূলক আলাদা থাকবে। এখানে দেখো C3H8O, এটা দিয়ে প্রথম যে যৌগটি লেখা হয়েছে এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন, অর্থাৎ এর যৌগটি হচ্ছে ইথেন সমগোত্রীয় শ্রেণীর সদস্য। আর পরবর্তী যৌগটি হচ্ছে প্রোপান 1 অল, অর্থাৎ এটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর সদস্য। আলাদা সমগোত্রীয় শ্রেণীর সদস্য যে কারণে দুটি যৌগের মধ্যেই ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, এই জন্য এই যৌগ দুটোকে বলা হচ্ছে পরস্পরের কার্যকরীমূলক সমাণু এবং এদের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। 4 নম্বর হচ্ছে মেটামরিজম। মেটামরিজম একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়ে থাকে এবং এক্ষেত্রে কার্যকরীমূলকের উভয় পার্শ্বে কার্বন চেইনের পার্থক্যজনিত কারণে, অর্থাৎ অ্যালকাইল মূলকের পার্থক্যজনিত কারণে যে সমাণু হয় তাদেরকে বলা হয় পরস্পরের মেটামার। এখানে লক্ষ্য করো যে আণবিক সংকেতে দেখা যাচ্ছে যে C5H12O। এই আণবিক সংকেত দিয়ে প্রথম যে যৌগটি সেটি হচ্ছে মিথক্সি বিউটেন, অর্থাৎ ইথার মূলকের এক পাশে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, অপর পাশে 4 কার্বনের অ্যালকাইল মূলক। পরবর্তী যৌগটিতে দেখা যাচ্ছে যে ইথার মূলকের এক পাশে 2 কার্বনের অ্যালকাইল মূলক ইথাইল, অপর পাশে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। তাহলে দেখা যাচ্ছে যে কার্যকরী মূলক একই কিন্তু মূলকের উভয় পার্শ্বে কার্বন সংখ্যার পার্থক্যজনিত কারণে যে সমাণু হয়েছে এটাই হচ্ছে মেটামার, এবং এরকম মেটামার সৃষ্টির বৈশিষ্ট্যমূলক ধর্মের নাম হচ্ছে মেটামারিজম। গাঠনিক সমতার সর্বশেষ হচ্ছে যেটি সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজমকে বলা হয় এক বিশেষ ধরনের কার্যকরীমূলক সমতা, কারণ এক্ষেত্রে এক ধরনের কার্যকরীমূলক বিশিষ্ট কাঠামো থেকে অপর ধরনের কার্যকরীমূলক বিশিষ্ট কাঠামোতে রূপান্তরের মাধ্যমে দুটি সমাণুর মধ্যে এরকম সাম্যাবস্থা সৃষ্টি হয়। যেহেতু সাম্যাবস্থা হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া, এই জন্য টটোমারিজমকেও বলা হয় এক গতিশীল কার্যকরীমূলক সমানতা। এখানে লক্ষ্য করো যে এই যৌগটি হচ্ছে এটা হচ্ছে প্রোপান 2 অন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিটোমূলক আর এখানে হচ্ছে অ্যালকোহলমূলক। তাহলে এখানে এই বন্ধনটি এখানে কার্বন পরমাণুর দিকে এসে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন হয়েছে এবং কার্বন অক্সিজেনের মধ্যকার বন্ধনটি ভেঙে অক্সিজেনে স্থানান্তরিত হয়েছে, হাইড্রোজেন পরমাণুটি প্রোটন রূপে এর সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কিটো গঠন, আর এখানে দ্বিবন্ধন থাকার জন্য ইন আর অ্যালকোহলের জন্য হচ্ছে অল। ইন এবং অল যোগ করলে হয় ইনঅল, এই জন্য এই ধরনের টটোমারিজমকে বলা হয় কিটো ইনল টটোমারিজম। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি গাঠনিক সমানতাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা আসছি স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকবে কিন্তু অনুস্থিত কোনো পরমাণু বা গ্রুপের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতাজনিত কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মে পার্থক্য পরিলক্ষিত হয়, ওই যৌগসমূহকে বলা হয় স্টেরিও সমাণু, এবং এরূপ সমাণু প্রদর্শন করার বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয়ে থাকে স্টেরিও সমানতা। এক্ষেত্রে স্টেরিও সমাণুর ত্রিমাত্রিক যে বিন্যাস হয়ে থাকে সেই বিন্যাসকে বলা হয়ে থাকে কনফিগারেশন। তাহলে স্টেরিও সমানতাকে আবার 2 ভাগে ভাগ করা হয়ে থাকে।
এক নম্বর হচ্ছে জ্যামিতিক সমানতা, 2 নম্বর হচ্ছে আলোক সমানতা। প্রথমে আমরা দেখি যে জ্যামিতিক সমানতা কি। জ্যামিতিক সমানতা হচ্ছে যে সকল জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার কারণে দুটি ভিন্ন জ্যামিতিক বিন্যাসযুক্ত কনফিগারেশনের সৃষ্টি হয়, ওই যৌগ দুটোকে বলা হয় জ্যামিতিক সমাণু, এবং এরকম সমাণু প্রদর্শনের ধর্মকে বলা হয় জ্যামিতিক সমানতা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতিক সমানতা প্রদর্শনের কতগুলো শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে সাধারণত প্রতিস্থাপিত অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে থাকে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যালকিনের গঠনটা এরকম হতে হবে যে কার্বন কার্বন দ্বিবন্ধনে সংযুক্ত কার্বন, প্রথম কার্বনের সাথে যে গ্রুপ দুটি যুক্ত থাকবে, সেম গ্রুপ দুটি যদি অপর কার্বনের সাথেও সংযুক্ত থাকে, তাহলে সেই ধরনের প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। অথবা কার্বন কার্বন দ্বিবন্ধনের প্রথম কার্বনের সাথে যে দুটি গ্রুপ যুক্ত আছে, সেই দুটি গ্রুপের মধ্যে ন্যূনতম একটি গ্রুপ যদি পরবর্তী কার্বনের সাথেও থাকে, তাহলে সেই ধরনের অ্যালকিনও জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। 2 নম্বর হচ্ছে চাক্রিক যৌগসমূহ জ্যামিতিক সমতা প্রদর্শন করে থাকে। তবে আমরা এবার উদাহরণের মাধ্যমে দেখি। এখানে লক্ষ্য করো যে প্রথম যে যৌগটি আছে দেখতে পাচ্ছ, প্রথম যৌগটি হচ্ছে বিউট-2-এন। এই যৌগটিকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে দেখা যাচ্ছে যে দ্বিবন্ধনের একই পার্শ্বে মিথাইল এবং অপর পাশে দুটি হাইড্রোজেন পরমাণু। দ্বিবন্ধনের একই পাশে একজাতীয় গ্রুপের অবস্থান হলে সেই যৌগের নামের আগে সিস শব্দ লিখতে হয়। ল্যাটিন সিস শব্দের অর্থ হচ্ছে সেম সাইড, অর্থাৎ দ্বিবন্ধনের একই পাশে একজাতীয় গ্রুপ বা পরমাণুর অবস্থান হলে সেই যৌগের নামের আগে লিখতে হবে সিস, এবং যথারীতি এই যৌগটার নাম হচ্ছে বিউট-2-এন। আর যদি বিপরীত পার্শ্বে অবস্থান হয় এভাবে আড়াআড়ি, সেক্ষেত্রে ল্যাটিন ট্রান্স শব্দের হচ্ছে অ্যাক্রোস, অর্থাৎ এইভাবে যদি বিপরীত পার্শ্বে অবস্থান করে তাহলে সেই যৌগের নামের আগে ট্রান্স লিখতে হবে। তাহলে যৌগটির নাম হচ্ছে ট্রান্স বিউট-2-এন। এখানে আরও একটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, যেটা বলেছি যে ন্যূনতম একটি কমন থাকতে হবে। যেমন এখানে মিথাইল কিন্তু কমন আছে, দেখতে পাচ্ছ এই যৌগটির মিথাইল কমন আছে, তার মানে দ্বিবন্ধনের একই পাশে মিথাইল থাকার জন্য এই যৌগের নামের আগে লিখতে হবে সিস। 2 নম্বর কার্বনের সাথে ব্রোমিন থাকার জন্য 2-ব্রোমো, 4 কার্বন বিউট, 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, এই জন্য হচ্ছে 2, দ্বিবন্ধনের সাফিক্স হচ্ছে এন। পাশের যৌগটিতে দেখো যে মিথাইল মূলক দুটি দ্বিবন্ধনের বিপরীত পার্শ্বে অবস্থান করছে, এই জন্য তার নামের আগে লিখতে হবে ট্রান্স। 2 নম্বর কার্বনের সাথে ব্রোমিন, এই জন্য হচ্ছে 2-ব্রোমো বিউট-2-এন। এরপর দেখো চাক্রিক যৌগে। সাধারণত চাক্রিক জৈব অণুর ত্রিমাত্রিক কাঠামোতে অভিন্ন পরমাণু বা মূলকগুলো চক্রের সাপেক্ষে যদি এক পাশে থাকে তাহলে তার নামের আগে লিখতে হয় সিস, এবং যদি বিপরীত পাশে থাকে তাহলে তার নামের আগে লিখতে হবে ট্রান্স। তাহলে এখানে লক্ষ্য করো যে 3 কার্বনের একটি চক্রাকার যৌগ রয়েছে, এবং এই চক্রের সাপেক্ষে হাইড্রোজেন দুইটা এক পাশে আছে, মিথাইল দুটাও কিন্তু একই পাশে অবস্থান করছে। স্বাভাবিকভাবেই নামের আগে লিখতে হবে সিস। তাহলে দেখো যে সিস 1, 2, 3, তার মানে একই সাথে মিথাইল, 2 এর সাথে আরেকটি মিথাইল, তাহলে সিস 1,2 ডাইমিথাইল, 3 কার্বনের অ্যালিসাইক্লিক যৌগ, এই জন্য তার নামের আগে লিখতে হবে সাইক্লোপ্রোপ্যান। আর পাশের যৌগটিতে দেখা যাচ্ছে চক্রের সাপেক্ষে বিপরীত পাশে এক জাতীয় গ্রুপ বা পরমাণুর অবস্থানের কারণে এর নামের আগে লিখতে হবে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপ্যান। এরপরে আসে জ্যামিতিক সমতার ধর্ম। লক্ষ্য করো 1 নম্বর হচ্ছে সিস সমাণুর চেয়ে ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি হয়, সিস সমাণুর সুস্থিতি কম। 3 হচ্ছে ট্রান্স সমাণুর চেয়ে সিস সমাণুর ঘনত্ব
পানিতে দ্রাব্যতা প্রতিসরাঙ্ক বেশি হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আসি সিস সমানুর কথায়, যে সিস সমানুতে দ্বিবন্ধনের একই পাশে বড় দুটি গ্রুপের অবস্থানের কারণে স্থানাভাবে এদের মধ্যে পারস্পরিক বিকর্ষণটা বেশি হয়, আর এই বিকর্ষণের কারণে আন্তঃআণবিক আকর্ষণ হ্রাস পায়। এই জন্য যৌগের স্থিতিশীলতা হ্রাস পায়। কিন্তু অপরদিকে ট্রান্স সমানুর ক্ষেত্রে বড় গ্রুপ দুটি বিপরীত পাশে অবস্থানের কারণে এদের স্টেরিক বাধা ন্যূনতম হয়, যে কারণে আন্তঃআণবিক আকর্ষণটা বেশি থাকে এবং যৌগের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই জন্যই সিস সমানুর চেয়ে ট্রান্স সমানুর গলনাঙ্ক বেশি হয়। আর সিস সমানুর স্থিতিশীলতা কম হওয়ার কারণে এটা পানিতে খুব সহজে দ্রবীভূত হয়, আর দ্রবীভূত হয় এ কারণে এর প্রতিসরাঙ্ক বেশি হয়ে থাকে। এখানে লক্ষ্য করো, সিস ট্রান্স সমান জ্যামিতিক সমানতার আরেকটি নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। সিস ট্রান্স সমানতার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ম্যাভিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। দেখতে পাচ্ছ এখানে যে দ্বিবন্ধনের একই পাশে দুটি কার্বক্সিল মূলক আছে, এটা হচ্ছে ম্যাভিক অ্যাসিড, আর এখানে বিপরীত পাশে দুটি কার্বক্সিল মূলক, এই জন্য একটা নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এখানে লক্ষ্য করো যে একই পাশে থাকার জন্য সিস বিউট 2-in-1,4-ডাইওয়িক অ্যাসিড, আর এটা বিপরীত পাশে অবস্থান করছে, এই জন্য এটা হচ্ছে ট্রান্স সমাণু। ট্রান্স সমাণুর নাম হচ্ছে ট্রান্স বিউট 2-in-1,4-ডাইওয়িক অ্যাসিড। এখানে লক্ষ্য করছো যে এখানে এর গলনাঙ্ক দেওয়া আছে 135 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 287 ডিগ্রি সেলসিয়াস। এর কারণ হচ্ছে এটাই যে এটার চাইতে এই ট্রান্স সমাণুর স্থিতিশীলতা বেশি, এই জন্য এটার চাইতে এটার গলনাঙ্ক বেশি হয়েছে। এখানে আরেকটি রিয়াকশন তোমরা দেখতে পাচ্ছ যে সিস সমাণুতে কার্বক্সিল মূলক দুটি একই পাশে অবস্থানের কারণে এদের মধ্যে বিকর্ষণটা বেশি হয়, এই জন্য 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুব সহজেই একই পাশে অবস্থানের কারণে এক অণুর পানি অপসারিত হয়ে চাক্রিক অ্যানহাইড্রাইড গঠিত হয়। কিন্তু ট্রান্স সমাণুর ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, কারণ দ্বিবন্ধনের একদিকে মুক্ত আবর্তন সম্ভব নয়, যে কারণে বিপরীত পাশে অবস্থানের কারণে এখান থেকে খুব সহজে পানি অপসারণ করা সম্ভব নয়, এই কারণে এটা থেকে চাক্রিক অ্যানহাইড্রাইড গঠন করাও সম্ভব নয়। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আসি আলোক সমানতা। আলোক সমানতা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই থাকে, ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ অভিন্ন হয়, কিন্তু আলোক সক্রিয়তায় অর্থাৎ এক সমতুল্য আলোর প্রতি যারা ভিন্নরূপ আচরণ করে তাদেরকে বলা হয়ে থাকে আলোক সক্রিয় সমাণু, এবং এক সমতুল্য আলোর প্রতি ওই সকল যৌগের প্রতিক্রিয়াকে বলা হয়ে থাকে আলোক সক্রিয়তা। তবে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এক সমতুল্য আলোটা কী? এক সমতুল্য আলো বলতে আমরা এটাই বুঝে থাকি যে অসংখ্য সমতলে স্পন্দিত সাধারণ আলোকরশ্মিকে যদি উপযুক্ত কোনো ফিল্টার বা ছাঁকনির মধ্য দিয়ে, এখানে ফিল্টার বা ছাঁকনি বলতে ক্যালসাইটের তৈরি নিকল প্রিজমকে বোঝানো হয়েছে, এই ছাঁকনির মধ্য দিয়ে যদি প্রতিসারিত হতে দেওয়া হয় তাহলে এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোকরশ্মি রূপে বের হয়ে আসে। এরকম এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোকরশ্মিকে বলা হয়ে থাকে এক সমতুল্য আলো। তাহলে লক্ষ্য করো যে আলোক সক্রিয় সমাণু প্রদর্শনের বেশ কিছু শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে অবশ্যই যৌগ অণুটির মধ্যে অপ্রতিসম বা কাইরাল কার্বন থাকতে হবে। তবে কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন বলতে আমরা সেই কার্বনকে বুঝি যে কার্বনের সাথে 4টি ভিন্ন পরমাণু বা গ্রুপ সংযুক্ত থাকে, তাকেই কাইরাল কার্বন বলা হয়ে থাকে। 2 হচ্ছে যৌগটি তার দর্পণ প্রতিবিম্বের উপর অউপস্থাপনীয় হতে হবে, অর্থাৎ যৌগটি দর্পণের মধ্যে স্থাপন করলে যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেই প্রতিবিম্বের উপর উপস্থাপিত হবে না, তাহলে যৌগটি আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। 3 হচ্ছে
যৌগটি তল সমবর্তিত এক বর্ণী আলোকে ডানে বা বামে আবর্তন করতে সক্ষম হতে হবে। 4 হচ্ছে একাধিক অপ্রতিসম কেন্দ্র বিশিষ্ট যৌগের অণুতে তলীয়, কেন্দ্রীয় বা প্রতিবর্তী অক্ষ প্রতিসমতা অনুপস্থিত থাকতে হবে। তবে এই শর্তগুলো আলোক সক্রিয় সমাণু হতে হলে আমাদের প্রয়োজন। তাহলে আমরা দেখি উদাহরণের মাধ্যমে যে আলোক সমানতা। এখানে লক্ষ্য করো যে প্রথমে যেটা বলা হয়েছিল যে কাইরাল কার্বন থাকতে হবে। এখানে দেখো যে এই যৌগটির নাম হচ্ছে ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড। এখানে কার্বনের উপর স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে কাইরাল কেন্দ্র। এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, কারণ এই কার্বনের সাথে 4টি ভিন্ন গ্রুপ আছে, কার্বক্সিল, হাইড্রোজেন, মিথাইল এবং ওএইচ গ্রুপ রয়েছে। কাজেই এই যৌগটি একটি আলোক সক্রিয় যৌগ। এটাকে যদি দর্পণের সামনে ধরা হয় তাহলে তার যে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে সেই প্রতিবিম্বের উপরে যদি এটাকে যে অবস্থায় আছে এই অবস্থায় এখানে নিয়ে যদি বসাই তাহলে দেখা যাবে এইচের উপরে গিয়ে পড়বে ওএইচ, এই এইচ গিয়ে পড়বে ওএইচের উপরে, অর্থাৎ অউপস্থাপনীয় হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যৌগ দুটি হচ্ছে আলোক সক্রিয় সমাণু। এরপরে দেখো এনানসিওমার। এনানসিওমার হচ্ছে একই যৌগের আলোক সক্রিয় দুটি সমাণুকে পরস্পরের এনানসিওমার বা এনানসিওমর্ফ বলা হয়। এদেরকে অ্যান্টিপড বা অ্যান্টিমারও বলা হয় থাকে। এ প্রকার আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়। এখানে দেখো যে এটার দর্পণ প্রতিবিম্ব, দুটি যৌগই আলোক সক্রিয়। তবে এরকম দুটি আলোক সক্রিয় সমাণুকে বলা হচ্ছে পরস্পরের এনানসিওমার। এবং এনানসিওমারের একটি সমাণু এক সমতীয় আলোকের তলকে যত ডিগ্রি ডানে ঘুরাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস 2.24 ডিগ্রি ডানে আবর্তন করছে, তার দর্পণ প্রতিবিম্ব এক সমতীয় আলোকের তলকে সমপরিমাণ বামে ঘুরাবে, -2.24 ডিগ্রি বামে ঘুরাবে। তাহলে এই দুটি যৌগ হচ্ছে পরস্পরের এনানসিওমার। এরপরে আসি রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, এখানে লক্ষ্য করো যে দুটি এনানসিওমারের সমতুল পরিমাণ মিশ্রণই হচ্ছে রেসিমিক মিশ্রণ। এখানে দেখো যে এটি হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এক সমতীয় আলোকের তলকে 2.24 ডিগ্রি ডান দিকে রোটেট করে, আর তার দর্পণ প্রতিবিম্ব এক সমতীয় আলোকের তলকে 2.24 ডিগ্রি বামে আবর্তন করে। কিন্তু এই দুটি সমাণুর মিশ্রণ, অর্থাৎ মিশ্রণকে আমরা এইভাবে বলবো ডিএল ল্যাকটিক অ্যাসিড। তবে ডিএল ল্যাকটিক অ্যাসিড এই দুটি সমাণুর সমপরিমাণ মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে। কারণ দেখো যে রোটেশন দুটিও যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে দুটি এনানসিওমার এর সমমূলার মিশ্রণ হচ্ছে রেসিমিক মিশ্রণ, আর রেসিমিক মিশ্রণ হচ্ছে একটি আলোক নিষ্ক্রিয় সমাণু। এরপর আসি মেসোযৌগ। মেসোযৌগ হচ্ছে দুটি সদৃশ্য কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ অণুর এক অর্ধাংশ অপর অর্ধাংশের অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে, সেই যৌগটি আলোক নিষ্ক্রিয় হয় এবং তাকেই মেসোযৌগ বলা হয়। তোমরা এখানে লক্ষ্য করো যে এই যে স্টার চিহ্ন দেওয়া যেটা, এই কাইরাল কার্বন এবং এই কাইরাল কার্বন কিন্তু সেম, কারণ এখানে একটি কার্বক্সিল, একটি ওএইচ এবং একটি এইচ আছে এবং এরকম একটি গ্রুপ আছে, ঠিক সেম গ্রুপগুলো কিন্তু এই কার্বনের সাথে সংযুক্ত আছে, যে সেজন্য এটা হচ্ছে সদৃশ্য কাইরাল কার্বন। এখন দেখা যাচ্ছে যে এর মধ্যে একটি প্রতিসমতল আছে, কারণ এই এক অর্ধাংশ অপর অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব। এখন এই অর্ধাংশ যদি এটার উপর স্থাপন করি তাহলে এটা গিয়ে পড়বে এটার উপর, এটা গিয়ে পড়বে এটার উপর, তার মানে কি অউপস্থাপনীয়। তাহলে আমরা বলতে পারি যে দুটি সদৃশ্য কাইরাল কার্বন বিশিষ্ট জৈব অণুর এক অর্ধাংশ অপর অর্ধাংশের অউপস্থাপনীয় দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করলে ওই যৌগটিকে বলা হয় মেসোযৌগ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের সর্বশেষ যে আলোচনা সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। তবে ডায়াস্টেরিওমার হতে হলে
দুটি অসদৃশ্য কাইরাল কার্বন সম্ভবিত আবক সক্রিয় যৌগ হতে হবে এবং যৌগ দুটির একটি অপরটির দর্পণ প্রতিবিম্বের ন্যায় যদি আচরণ না করে তাহলে সেই যৌগ দুটিকে বলা হয় পরস্পরের ডায়াস্টেরিওমার। তুমি লক্ষ্য করো তোমরা যে এখানে দেখো এই কাইরাল কার্বন এবং এই কাইরাল কার্বনের সাথে কিন্তু সাদৃশ্য বা মিল নেই, কারণ দেখো এই কাইরাল কার্বনের সাথে ওএইচ আছে, এই কাইরাল কার্বনের সাথে ক্লোরিন আছে, আর বাকি দুটো মিল আছে। তাহলে এটা হচ্ছে অসদৃশ্য কাইরাল কার্বন, এখানেও তাই দুইটা অসদৃশ্য কাইরাল কার্বন। আবার এই যৌগটি কিন্তু এই যৌগের দর্পণ প্রতিবিম্বও নয়, কারণ দেখো এই যৌগের এক পাশে ওইস এক পাশে ক্লোরিন, আর এই যৌগের এক পাশে ওইস তার অপর পাশে হচ্ছে ক্লোরিন, তার মানে এটার দর্পণ প্রতিবিম্ব নয়। আবার দেখো যে দুইটা যৌগই হচ্ছে আবক সক্রিয়, সেজন্য এই দুটি সমানুকে বলা হচ্ছে ডায়াস্টেরিওমার। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা এখানে শেষ করছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।